যাত্রার কথায় পাত্তা দিই না। একটা ছবি তুলে ভাইরাল হয়ে গেলেন। যোগা তো করারই জিনিস না। ব্যাকগ্রাউন্ডে শহীদ মিনার কেন? একটু বেশি ওপেন হয়ে গিয়েছে। ভাইরাল হওয়ার টেকনিক। ভাইরাল হলো বলেই আপনি আজকে আমাকে ডেকেছেন। সংস্কৃতিটা তো বদলে যাচ্ছে। এটা এআই। যোগা নিয়ে পরিকল্পনা কি? আমি এটা অন্যায় কিছু করিনি। ইয়োগা শিখিয়ে কি আসলে জীবিকা নির্বাহ করা যায়? ব্লাউজ ছিল না আমাদের, এসেছে সেই ঠাকুর বাড়ি থেকে। এই পোশাকে সমস্যা কি? তারা ভণ্ড, তারা মুনাফেক। পরিস্থিতি পরিবর্তন হয়েছে মনে করেন? আমার কল্পনাতেও ছিল না যে এটা এত কন্ট্রোভার্সিয়াল হতে পারে। একটা ছবি তুলে ভাইরাল হয়ে গেলেন, মানে শহীদ মিনার ছবি তুলতে হবে, এই আইডিয়া মাথায় আসলো কেন? আমার ছবিটা কিন্তু শহীদ মিনারে সরাসরি তোলা না। আচ্ছা, এটা এআই। ও আচ্ছা। তো এআই দিয়ে ব্যাকগ্রাউন্ডে শহীদ মিনার কেন? অ্যাকচুয়ালি আমি 21শে ফেব্রুয়ারিতে শহীদদের স্মরণে একটা পোস্ট দিতে চেয়েছি, এবং সেটা আমার আর্টটাকে প্রদর্শন করে। আমার উদ্দেশ্য এতটুকুই ছিল যে আমি যা পারি, যেমন আপনি যদি নাচ পারতেন, আপনি একটা নাচের সিম্বল দিয়ে হয়তো আহ, শ্রদ্ধা জানাতে পারতেন বা সেটাকে দেখাতে পারতেন। এবার আমি যেটা পারি, আমার যেটা আসে, ইয়োগা ইজ অ্যান আর্ট। আমি আমার আর্টটা দিয়ে সেটা দেখানোর চেষ্টা করেছি, বোঝানোর চেষ্টা করেছি, এতটুকুই। আমার এটা ধারণাতেও ছিল না যে এটা আসলে ভাইরাল হয়ে যাবে বা ভাইরাল হওয়ার মতো কিছু। এই আলাপটা আমরা করব, তার আগে একটু ইন্ট্রোডাকশন দিয়ে আসি। এক জীবনে একজন নারী বহুমুখী লড়াই করেন, নিজের সঙ্গে, সমাজের সঙ্গে, সময়ের সঙ্গে। তার মধ্যে থেকেও কেউ কেউ নিজের পরিচয় যেমন তৈরি করেন, তেমনি কেউ কেউ বদলে দিতে চান চারপাশের নিয়ম। এই পডকাস্টে থাকবে সেই সব নারীদের জীবনের গল্প, থাকবে তাদের সংগ্রাম, তাদের সাফল্য, তাদের ব্যর্থতা, তাদের সম্পর্ক, সেই সাথে থাকবে নতুন করে তাদের ঘুরে দাঁড়ানোর ইতিহাস। ওয়েলকাম টু হার স্টোরি। সঙ্গে আছি আমি রুকাইয়া জহির, এবং আমার সঙ্গে আজকে আছেন যোগা ইনস্ট্রাক্টর ইলা ওয়ারেসা। হাই। হ্যালো। একটা ছবি পুরো দুনিয়া ওলটপালট করে দিয়েছে, ফেসবুকের দুনিয়া বিশেষ করে। তো একটু জানতে চাই যে আপনি এই ছবিটা বলছিলেন এআই দিয়ে তৈরি, তো শহীদ মিনারেই কেন? এর আগে আপনি আর একটা ছবি পোস্ট করেছিলেন রাজু ভাস্কর্যের সামনে, এটাও কি এআই ছিল? না, ওটা আমার নিজস্ব তোলা ছিল, এবং ওটা একদমই অরিজিনাল। শহীদ মিনারে যেই ছবিটা ভাইরাল হয়েছে সেটা আসলে আসানাসটা আমার, যে আসনটা তোলা হয়েছে, যে আসনটা ওখানে দেয়া আছে, সেই আসনটা আমার, কিন্তু শুধু ব্যাকগ্রাউন্ডটা আমি চেঞ্জ করে দিয়েছি এর মাধ্যমে। বেশ। আপনার ওই যে বলছিলেন রাজু ভাস্কর্যে যেটা, সেটা আপনি ওখানে গিয়ে করেছেন, তো আপনি কি ওই পোশাকেই ওখানে গিয়েছিলেন, নাকি ওখানে গিয়ে চেঞ্জ করেছেন, বা কি হয়েছিল আসলে? রাজু ভাস্কর্যের সামনে যেটা তোলা, সেটা আমার এক ফ্রেন্ড তুলে দিয়েছে, সে একজন ডাক্তার। ভোরবেলা, এটা গত বছর জুনে মে বা জুন মাসে। সেই সময় আমার এই আইডিয়াটা ছিল। এর আগে আরেকজন ওখানে ছবি তুলেছিলেন আমার ধারণা মতে, বা সবাই এটা জানে, সেটা খুব ভাইরাল হয়েছিল। আমি তার নামটা বলতে চাচ্ছি যদি তার কোনো সমস্যা না হয়। ইরা নামের একজন, নাচের ছবি, হ্যাঁ নাচের ছবি, এবং সে সম্ভবত নাটোরের মেয়ে। তো আমার আসলে একটা ইচ্ছা ছিল কি যে আমাদের তখন তো খুব একটা ভয়ের সময় ছিল, আমি যতটুকু মনে করি আমার দিক থেকে অ্যাটলিস্ট, যে কি হবে বা কি হতে যাচ্ছে সামনে। তখন সব ভাস্কর্য ভাঙাভাঙি, এদিক সেদিক। তো আমার আসলে তখন খুব ভয় লাগছিল, যেটা সত্যি কথা, যে আসলে কি ভাস্কর্যটা সামনে থাকছে, মানে আমরা কি হারাতে চলেছি কিনা এটাকে। তো সেই জায়গা থেকে আমার খুব ইচ্ছা ছিল যে আমি ভাস্কর্যের সামনে আমি যা পারি, যে আমার যোগা আসানাসের ছবি, সেটা আমি আসলে অনেক জায়গাতেই তুলেছি। আমি সেন্ট মার্টিনে গিয়ে তুলেছি, কক্সবাজারে তুলেছি, বাসায় তো তুলি। তো আমার খুব ইচ্ছা ছিল যে ওখানে আমি একটু ছবি তুলতে চাই আমার আসানাসের। তো ওখানে গিয়ে আমি ছবি তুলেছিলাম, এবং সেই ছবিটাও কিন্তু বেশ অনেক মানুষ পছন্দ করেছিলেন, এবং কিছু কিছু নেগেটিভ কমেন্ট ওখানেও ছিল, একেবারে যে ছিল না। ভোরবেলায় কেন যেতে হয়েছিল? ভোরবেলায় যেতে হয়েছিল কারণ এমনি সময় ওখানে প্রচণ্ড ক্রাউড থাকে, যেহেতু রাস্তায় চলাচল করে অনেক মানুষজন, প্লাস দেখা যায় যে অনেক সংগঠন ওখানে প্রোগ্রাম করে। ওখানে তখনও কিন্তু প্রোগ্রাম করছিল, মেবি বাসের পেছনে দেখেছেন নিশ্চয়ই, যে
বাঁশের বাঁধা ছিল। সো তখন ওই কয়েকদিন আগে হয়তো ২-৩ দিন আগেই প্রোগ্রাম হয়ে গিয়েছে। তখনও অবধি বাঁশগুলো সরানো হয়নি। আ তখন আমরা কোনো কিছু না করে জাস্ট ওখানে গিয়ে ছবি তুলে চলে এসেছিলাম। ঠিক ভোরবেলাও না, আ ৭টা ৬:৩০ ৭টার দিকে। এটা কি মানে ক্রাউড এড়ানোর উদ্দেশ্য কি ছিল? মানে মানুষজন ওখানেও আপনি কি ভয় পাচ্ছিলেন ওখানেও নাকি অন্য কোনো উদ্দেশ্য ছিল? ডেফিনিটলি। আমি ওখানে ছবি তুলতে চেয়েছিলাম। আরো অনেক ফটোগ্রাফারকে সেই সময় বলেছিলাম যে, "আমি রাজু ভাস্কর্যের সামনে ছবি তুলতে চাই।" এ ওই ছবিটা যেটা রাজু ভাস্কর্যের সামনে আছে বা রাজু ভাস্কর্যের সামনে আমার যতগুলো ছবি আছে শাড়ি পরা, এগুলো সব কিন্তু আমার ফ্রেন্ড তুলে দিয়েছে, বললাম যেটা। এবং সে আ ডা ওখানের বলেই আসলে সে সাহসটা করেছে। কারণ ওই ছবি তোলার জন্য আমি যতজনকে বলেছি যে, আমি ওখানে ছবি তুলতে চাই, যতজন ফটোগ্রাফার যারা প্রফেশনাল ফটোগ্রাফার তাদেরকে বলেছি, তারা কেউই রাজি হয়নি ওই সময়টায়। প্রত্যেকেই আমাকে বলেছে, "দেখুন এই সময় তো পরিস্থিতি ভালো না। আর তার উপর আপনি আম ওখানে গিয়ে এই ধরনের মানে করবেন, ছবি তুলবেন, এটা তো মব যদি সৃষ্টি করে হুট করে কেউ, তখন কি হবে? তো আমরা আসলে রিস্ক নিতে চাচ্ছি না।" ইভেন আমি তখন পার্কে গিয়ে ছবি তুলতে চেয়েছি। তাতেও কেউ রাজি হয়নি। সবাই আমাকে বলছিল যে, যদি এটার কোনো occurrence ঘটে, কোনো একটা মব সৃষ্টি হয়, ইনস্ট্যান্টলি কি করব তখন? অতএব কোনো নিয়েন না, চাপ নিয়েন না, এটা করার দরকার নেই। কিন্তু ওইটা আমরা জাস্ট ফোনে তুলেছিলাম ওই ছবিটা। উনার আইফোন দিয়ে উনি জাস্ট ফোনে তুলে দিয়েছিল। তো আসলে উম ওই ভয়ের সময়টায় যে ছবিগুলো তুলেছিলাম, আ সেই ছবিগুলো এখন গিয়ে একটু মানে সবাই দেখতে পারছে, জানতে পারছে বা ইজিলি নিচ্ছে। আর শহীদ মিনারের ছবিটার তো এই অবস্থা। এখন কি পরিস্থিতি পরিবর্তন হয়েছে মনে করেন? একদমই না। আগে তো ভয় ছিল রাস্তায় মবের। এখন সোশ্যাল মিডিয়াতে মব হচ্ছে। তো সোশ্যাল মিডিয়াতে মব হচ্ছে, রাস্তায় মবের তো ভয় নেই। তো আপনি শহীদ মিনারের ছবিটা এআই দিয়ে কেন তৈরি করলেন? আপনি তো ওখানে গিয়ে ছবি তুলতে পারতেন রাজু ভাস্কর্যের মতো। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার ওই মুহূর্তে যে প্ল্যানটা যে আমি কিভাবে এখন এই মুহূর্তে আমি আ আ শ্রদ্ধা জানাতে পারি বা এখন কিভাবে প্রেজেন্ট করতে পারি। তখন আমি দেখলাম যে ওই ছবিটা আমার মূলত সেন্ট মার্টিনে তোলা। ওই সেন্ট মার্টিনের ছবিটা আমি জাস্ট ওখানে বসিয়ে দিয়েছি। তখন ওরা ড্রেসও চেঞ্জ করে দিয়েছে। বাট সেম টাইপের ছিল সেন্ট মার্টিনে যেটা সেটার সাথে। আম ট্যাঙ্ক টপ প্লাস হচ্ছে ট্রাউজার বা ই ওটা তো আরো শর্টস ছিল। 3 কোয়ার্টার ছিল। বাট এরা ফুল দিয়েছে লাকিলি। তো আমার কাছে আ মনে হয়েছে যে এই মুহূর্তে আমি শহীদ মিনারকে আ করে আ লাইক শহীদ মিনারের পাশে যদি আমার এই আসানাসটা হয়, তাহলে সেটা কিরকম হয় দেখতে? আমি ওটা জাস্ট দেখতে চেয়েছিলাম। পরে দেখলাম যে এআই সুন্দর আমাকে একটা ছবি ক্রিয়েট করে দিল এবং সেটা কালারের সাথে ম্যাচ করে রেড কালার, হোয়াইট সব মিলিয়ে। তো আমার তখন মনে হয়েছে যে ছবিটা খুবই ভালো এসেছে, সুন্দর এসেছে এবং আমার নিজের কাছে খুব আইস সুদিং লাগছিল ছবিটা। বাহ! এটা তো খুব সুন্দর হয়েছে। আমি এটাই তাহলে পোস্ট করে দেই। আমার কল্পনাতেও ছিল না যে এটা এত কন্ট্রোভার্সিয়াল হতে পারে। আসলে আমি এখনো অবধি এই যে বসে আছি, আমি এখনো বুঝতে পারছি না যে এটার মধ্যে আসলে ঠিক বিতর্ক করার মতো কি আছে? অনেকেই ব্যাড কমেন্টের রিপ্লাই দেয় না কিংবা কমেন্টগুলো ডিলিট করে দেয়। কিন্তু আপনাকে দেখেছি আমি কমেন্টের রিপ্লাই দিতে। এটা কেন করেছেন? অ্যাকচুয়ালি আমার শুরুর দিকে তখন আমার মনে হচ্ছিল যে না, একটু জবাব দেওয়া উচিত। হ্যাঁ, কারণ আমি তো জানি যে আমি এটা অন্যায় কিছু করিনি। আমি অপরাধ কিছু করিনি। বাংলাদেশের আইনের পরিপন্থী কোনো কাজ আমি করিনি। এটা আমি জানতাম সেই মুহূর্তে। এবং তারপর যখন দেখলাম যে আম ব্যাড কমেন্ট যারা করছে তারা আসলে নিজেরা ওখানে রিচ পাওয়ার জন্য এসেছে। নিজেরা নিজেদের পরিচিতি দেওয়ার জন্য এসেছে বা নিজেদের আইডি রিচ করানোর তারা একটা চেষ্টা করছে। যেটা আমার মনে হচ্ছিল এবং তখন আমার মনে পড়ে গেল যে আজ থেকে ৭-৮ বছর আগে এই ধরনের যখন আমরা কোনো একটা কিছু ভাইরাল হচ্ছে বা কোনো একটা পোস্ট এরকম খুব একটা কন্ট্রোভার্সিয়াল কিছু সবাই মনে করছে, সবাই ওখানে গিয়ে ব্যাড কমেন্ট করছে। তখন দেখতাম যে ওখানে আরো কিছু উড়ো মানুষ এসে জুটতো এবং তারা নিজেদের একটা পরিচিতি ওখানে তৈরি করার জন্য চেষ্টা করত। তখন আমি আসলে থেমে গিয়েছি যে এদেরকে আসলে পাত্তা দেওয়াটা উচিত হচ্ছে না। আর
ওই অতটুকুন পর্যন্তই আসলে আমি উত্তর দিয়েছি। যতটুকু না আমার আমার মনে হয়েছে যে এতটুকুন অবধি দেওয়া যায়। কিছু কি চেঞ্জ দেখতে পাচ্ছেন কমেন্টে রিপ্লাই দেওয়ার মাধ্যমে? না, এটা আমি কোনো চেঞ্জ দেখতে পারিনি এখন অবধি। আমার মনে হচ্ছে না যে চেঞ্জ হয়েছে। আর এর মধ্যে না অনেকগুলো ব্যাপার চলে এসেছে। যেটা আমি পরে এনালাইসিস করেছি সেটা হচ্ছে আ আমি আসলে সত্যিকার অর্থে যাত্রার কথায় পাত্তা দেই না। তো আ আমার আমার যাদেরকে খুব ইম্পোর্টেন্ট মনে হয় যে আসলে এনাদের কথা ধরা যায় বা এনাদের কথা শোনা যায়, আমি শুধুমাত্র তাদের মন্তব্যগুলোকেই মনে করি যে এগুলোকে গুরুত্ব দেওয়া উচিত। ওনাদের কথাগুলোকে গুরুত্ব দেওয়া উচিত। তো আমার আ পরিচিতদের তালিকায় যারা আছেন মেক্সিমাম দেখা যায় যে ওনারা বহু বছর থেকে দেশের বাইরে আছেন। খুবই ওপেন মাইন্ডেড মানুষ। সেখানে মুক্তিযোদ্ধা থেকে শুরু করে দেশের আ নামি-দামি অনেকেই রয়েছেন। এটা আমার খুব সৌভাগ্য যে তারা মনে করেন যে আমি হয়তো তাদের ফ্রেন্ড লিস্টে থাকার যোগ্য বা এরকম কিছু। তো আমি এর পরে গিয়ে তাদেরকে জিজ্ঞেস করলাম যে, "আচ্ছা এটা কি আ এই ব্যাপারে আপনার মতামতটা কি?" একদম খুব ওপেনলি সেটা ভালো হোক মন্দ হোক একটু বলেন। তো তখন যেটা তারা বললেন যে আমি কয়েকজনের কথা বলছি। যে তারা বললেন যে আ এটা বাঙালির সংস্কৃতির সাথে সাংঘর্ষিক হয়েছে। আ স্মুদিং হয়নি এবং আমার একজন দাদু তাকে বলি মোনাজ হক দাদু। তিনি প্রায় তিনি স্বাধীনতা যুদ্ধের পরেই চলে গিয়েছেন জার্মানিতে এবং তিনি একজন মুক্তিযোদ্ধা। তার সামনে একটি বইও আসতে চলেছে। আছে গত বছর বই এসেছে। তো উনি উনার আ সেই যে আ অভিজ্ঞতা নিয়ে বইটা লিখেছেন। উনার কথা কেন বলছি যে উনি এত বছর যাবৎ জার্মানিতে আছেন এবং তিনি বলছেন যে আচ্ছা কি হয়েছে? আমরা তো যেকোনো জায়গায় দেখি যে ইয়োগা করা যায়। ইয়োগা তো করারই জিনিস না এবং ওটা ওপেনলি করার জিনিস, করার মতো ব্যাপার। আ সে মাঠে ঘাটে যদি ইয়োগার ছবি তোলা যায় তাহলে ওখানে ছবি তুলেছে তো কি হয়েছে? তিনি একজন মুক্তিযোদ্ধা। তিনি তার জায়গা থেকে এটা মনে করছেন যে কি হয়েছে? তিনিও আশ্চর্য বোধ করছেন এটাতে যে আসলে শহীদ মিনারে ইয়োগা আসনের ছবি তুললে বা এই পোশাকে তুললে কি এমন মানে অমর্যাদা হয়ে গিয়েছে? কেউ একজন বলছিলেন যে বাঙালি সংস্কৃতির সাথে সাংঘর্ষিক হয়েছে। বাঙালি সংস্কৃতিটা আসলে কি বা কি ধরনের সংঘর্ষ তৈরি হয়েছে? কোথায় গিয়ে আসলে ঝামেলাটা হয়েছে? আ সম্ভবত এটা বলেছেন উনি ইর কারণে যে আমার ড্রেস আপ এর কারণে। যে ড্রেসটা হয়তো আ একটু অন্যরকম হলে ভালো হতো। ওটা একটু বেশি ওপেন হয়ে গিয়েছে। যে একটা জাস্ট একটা আ স্পোর্টস ব্রা এবং আ একটা ট্রাউজার। তো আম আমি উনার কথাটাকে ধরেছি। ভাইয়া যেটা বলেছেন। সংস্কৃতি তো আসলে সময়ের সঙ্গে, সঙ্গে বদলায়। এক্সাক্টলি। কিন্তু আ একদম আগে যেমন আমরা দেখতাম মা খালারা আসলে শাড়ি পরে থাকেন সবসময়। কিন্তু এখন দেখি আমাদের গ্রামেও মা খালারা থ্রি পিস পরেন বা আ একটু শহুরে মেয়েদের মধ্যে দেখি যে একটু ওয়েস্টার্ন পরার চল চলে এসেছে বা অকেশনালি আমরা কিন্তু এখনো শাড়ি পরি। তো সেক্ষেত্রে আসলে সংস্কৃতিটা তো বদলে যাচ্ছে বা বদলায়। তো সংস্কৃতি পরিবর্তনশীল। সেই জায়গায় আসলে এই পোশাকে সমস্যা কি? আচ্ছা, আমি যদি আমার দিক থেকে বলি, আমি নিজে একজন অ্যাক্টিভিস্ট তো। তো আমার দিক থেকে যদি আমি বলি, দেখুন বলছেন যে শাড়ি পরার বিষয়। আমাদের বাংলায় যদি আমরা ইতিহাস দেখি, ব্লাউজই ছিল না। তাই না? ব্লাউজ ছিল না আমাদের। এসেছে সেই ঠাকুরবাড়ি থেকে, ঠাকুর পরিবার থেকে এবং সেটা কোথা থেকে এসেছে? ইংল্যান্ড থেকে। তো ওই বিস্তারিত কথায় না যাই। কিন্তু যদি আমরা ওই দিক থেকে দেখি, এখনো কিন্তু গ্রামে গেলে দেখবেন এই যে গরমের সময় আসছে, অধিকাংশ মহিলা মধ্যবয়সী থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত তারা কিন্তু ব্লাউজ পরে না। আমি যদি আমার দাদার বাড়িতে এই গত বছরেও সরি হ্যাঁ, গত বছরে গিয়েছিলাম। গত বছর যখন অগাস্টে গেলাম, তখনও দেখলাম যে একদম রাস্তার পাশে পুকুর, সেখানে মহিলারা গোসল করছে এবং একটা জাস্ট পেটিকোট গায়ে দিয়ে উঠে যাচ্ছে। হুম? তো আ এই যে তাদের যেই সংস্কৃতি,
তাদের যেই ব্যাপারটা, ওখানে কিন্তু দেখবেন না যে পুকুর পাড়ে ছেলেরা বসে আড্ডা দিচ্ছে মেয়েদের গোসল দেখার জন্য। আমি ছোটবেলায় যখন গ্রামের বাড়িতে গিয়েছি তখনও দেখেছি। আমরা নিজেরাও পুকুরে গোসল করে উঠে গিয়ে বাসায় গিয়ে কাপড় পরতাম। আমরা দেখতাম মহিলারা এসে এক কাপড়ে গোসল করছে, পেটিকোট গায়ে দিয়ে গোসল করছে পুকুরে। ডুব দিয়ে গিয়ে তারপর ওই পেটিকোট গায়ে দিয়ে গিয়ে ঘরে গিয়ে শাড়ি পরছে। হ্যাঁ? আর এটা কি আপনি শহরে কল্পনাও করতে পারবেন? তার মানে কি গ্রামের চেয়ে শহর বেশি কনজারভেটিভ? কিছু ক্ষেত্রে। একদম ডেফিনিটলি। আমি এই কথাটা অনেক জায়গায় বলি এবং বলতে চাই। তখন না অনেকে থামিয়ে দেয়, বলে যে গ্রামের মানুষরা আনস্মার্ট। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে। স্মার্টনেস কি আসলে স্মার্টনেস এক্স্যাক্টলি, পোশাকে তুলে ধরতে হয়? এক্স্যাক্টলি। আমার কথা ওটাই। অনেকে বলে যে খোলামেলা কাপড় পরা মানে স্মার্টনেস। একেবারে খুললাম, যত খুললাম ততখানি স্মার্ট সেই মানুষটা। তো গ্রামে যে এরকমভাবে মহিলারা বের হয়, মানে এই গরমের সময় বলেন বা এই যে গোসল করে তারা উঠে যাচ্ছে এরকমভাবে, হুম? তো তার মানে ওরা অনেক বেশি স্মার্ট। মানে যদি এইরকমই বোঝান, অনেকে এসে দেখলাম যে কমেন্ট করছে। আমি প্রথম দিকের খেয়াল করেছি যে এ খুব আনস্মার্ট বা এরকম, মানে অনেক রকম বাজে বাজে কমেন্ট। তো আমি আসলে সত্যি কথা বলতে আম, ওই যে বললাম না, যার তার কথা ধরি না। কারণ এই মানুষগুলোই আহ, তারা অন্য কোথাও গিয়ে হয়তো তাদের সুবিধা মতো অবস্থানে গিয়ে বা তাদের সুবিধা মতো কোনো একটা, নিজের কোনো একটা সুবিধার জন্য আবার কমেন্ট চেঞ্জ করে দেবে। আমি মানুষের কথাগুলোকে না এখন আর আম, গ্রাহ্যই করি না ওরকমভাবে, যে আসলে মানুষের কথা গ্রাহ্য করার মতো কিছু। আমার মনে হয় যে আপনি যেটা ভালো মনে করছেন, যেটা আপনার দেশের আইনের সাথে সাংঘর্ষিক না, যেটা যেটা আপনার মনে হচ্ছে যে এটা আপনার মূল্যবোধের সাথে সাংঘর্ষিক না, তাহলে আপনি সেটা করুন, কোনো সমস্যা নেই। আমার এটা মনে হয়। আপনি বলছিলেন কমেন্টের রিপ্লাই দিচ্ছেন না বা পাত্তা দিচ্ছেন না, কিন্তু আপনি এরকম কিছু পোস্ট করছেন যেটাতে আসলে কমেন্ট বেশি আসছে কি আপনার মনে হয় না? যেমন ধরুন এই লাস্ট আপনি একটা পোস্ট করেছেন যে সামনে হয়তো আমি একটু পড়ে শোনাই। হুম, সামনে হুম। কোনো এক ফ্লাইওভার, মেট্রো রেল কোনো অংশ হতে পারে, ভেঙে পড়বে অথবা বড় ধরনের ফাটল দেখা দেবে ভূমিকম্পে অথবা কেবল নির্মাণাধীন ত্রুটির কারণে। সামনে গতবারের চেয়ে একটু বেশি শক্তিশালী ভূমিকম্প আসতে চলেছে। আবার লিখেছেন, সরকারের কাছে অনুরোধ করছি ফ্লাইওভারগুলো একটু রিচেক দিন, মেট্রো রেল চলাচলের পিলারের উপরের অংশগুলো রিচেক দিন, বেশ ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে। এবং সেখানে আপনি শর্টস পরা ছিলেন, কিন্তু এই ছবির সঙ্গে এই ক্যাপশনের মানে কি? আচ্ছা, আমি নির্বাচনের আগে এরকম একটা ছবি দিয়েছিলাম। এরকম একটা ছবি পোস্ট করেছিলাম। আপনি খুঁজে পাবেন আমার আইডিতে। তো তখন লিখেছিলাম যে এইরকম ছবি নির্বাচনের পর আর পোস্ট করতে পারবো কিনা জানি না। এখনই পোস্ট করে নিই। তো তখন আমরা খুব ভয়ে ছিলাম যে এমন কোনো দল আসতে চলেছে কিনা যারা আমাদেরকে হয়তো ঘর থেকে বের হতে দিবে না। তো এমন দল কি বাংলাদেশে আছে? ডেফিনেটলি আছে। কাদেরকে আপনার এরকম মনে হয়? কাদের বেশি ভয় পান? আহ যদি এখন এখানে আমি এটা বলি এবং সেটা যদি খুব বেশি কন্ট্রোভার্সিয়াল না হয়, ডেফিনেটলি জামাত। হুম? সো ওই যে বললাম না যে আ কি করছে, কি বলছে কোনো ঠিক নেই। আমি এখন আপনার সাথে একটা কথা বলছি, আ এবং একটা স্টেটমেন্ট আমি দিলাম। এখানে বসে দিলাম। হুম? সেটা যেকোনো বিষয় হতে পারে। যেমন আমি এখনই উত্তর দিলাম যে আমি কোন দলকে ভয় পাই বা কোন দলকে মনে করি যে আসলে তারা মেয়েদের পথে বাধা হতে পারে। ধরেন আবার এখান থেকে বের হয়ে গিয়ে অন্য কোথাও গিয়ে বসলাম। সেখানে যখন আমাকে জিজ্ঞেস করা হলো যে, "আপনি অমুক জায়গায় এই কথাটা বলেছেন।" তখন হয়তো আমি আবার স্টেটমেন্ট চেঞ্জ করে দিলাম বা বললাম, "না, না, না, আমি ওরকমভাবে এটা বলতে চাইনি আসলে। ওটা ওরকম না। ওটা আসলে এরকম।" তো এই যে স্টেটমেন্ট চেঞ্জ করে দেওয়া এবং একেক জায়গায় গিয়ে একেক রকম কথা বলা বা বলে ফেলার পর তারপর আবার বলা যে, "আমি আসলে এত ভেবেচিন্তে কিছু বলিনি।" এই ধরনের মানুষদের মতামত আদৌ গ্রাহ্য করা উচিত বলে আপনার মনে হয়? কিন্তু তারাই তো বলেন যে তারা নারীদের সবচেয়ে বেশি সম্মানিত করবেন। ইতিহাস একদম রক্ত দিয়ে লেখা।
কালি দিয়েও লেখা না, কলমের কালি দিয়েও তাদের ইতিহাস লেখা না, তাদের ইতিহাস রক্ত দিয়ে লেখা, যে তারা কি করেছে এবং বিগত ৫৪ বছরে তাদের যে কর্মকাণ্ড, তারা এক কথায় বলতে গেলে ভণ্ড। খুব সুন্দর ভাষায় যদি আমি বলি, সুন্দর শব্দ যদি আমি তাদের ব্যাপারে প্রয়োগ করি, তারা দ্বিচারী, তারা ভণ্ড, তারা মুনাফেক। তো এই রকম একটি দলকে আপনি কিভাবে মনে করতে পারেন যে তারা এখন যেটা বলছে সেটা আবার পরবর্তীতে চেঞ্জ করবে না? দ্বিচারী কাকে বলে? এক এক জায়গায় গিয়ে এক এক কথা বলে যারা। ভণ্ড কাকে বলে? যারা নিজেদের সুবিধা মতো তাদের কথা চেঞ্জ করে, কাজ চেঞ্জ করে। আর মুনাফেক কাকে বলে? ধর্মমতে তাদের কাজকর্মের কোনো ঠিক নেই, কখন কি করছে না করছে। সো আমার তো প্রশ্নই আসে না যে তাদেরকে আমি বিশ্বাস করব, কোনো দিক থেকে বিশ্বাস করব। আপনার ইয়োগার চর্চার বিষয়টা একটু জানতে চাই। কতদিন ধরে চর্চা করছেন? শুরুটা কিভাবে হলো? আমি বিগত ২০১৫ সাল থেকে ইয়োগা চর্চা করছি এবং শুরুটা হয়েছিল এরকম যে আমি ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে পছন্দ করতাম। যেমন আমি ছোটবেলা থেকেই খুব স্কিনি ছিলাম এবং আমি খেলাধুলো করতে খুব পছন্দ করতাম। এমনিতেই বাসায় যে খেলা, যেহেতু আমরা মফস্বলে বড় হয়েছি, আমি খুব খোলামেলাভাবেই বড় হয়েছি, খোলামেলা জায়গায়। তো তখন আমরা কি করতাম, ওই বিভিন্ন রকম খেলা খেলে বেড়াতাম সারাদিন। আমি পড়াশোনায় অ্যাভারেজ ছিলাম বরাবরই। বরাবরই মানে মোটামুটি পাস করার মতো মানুষ ছিলাম, স্টুডেন্ট। তো খেলাধুলা খুব ভাল লাগতো। আবার পড়াশোনাটাও আমার খুব কাজে দিয়েছে অবশ্যই। আম একসময় করলাম কি, মনে হলো আমার যে আমার নিজের হেলথটাকে ঠিক রাখতে এবং আমার মেন্টাল হেলথ, ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথ ঠিক রাখতে আ এই এক্সারসাইজের দরকার আছে। বাট এক্সারসাইজের দরকার আছে, আমি কি করব? আমার হাতের কাছে কি আছে? কি এমন আছে যেটা দিয়ে আসলে আ আমি, আমার কোনো তেমন একটা ব্যয় হবে না। প্লাস আমি নিজেকেও ঠিক রাখতে পারবো, চর্চায় রাখতে পারবো। তখন দেখলাম যে ইয়োগা, এটা একদম আ বলতে গেলে আশীর্বাদ আমার লাইফে। এক কথায়। আমি যদি ইয়োগা চর্চা তখন শুরু না করতাম, ত তাহলে হয়তো আমি জানি না যে এখন অবধি আমার কি অবস্থা হতো। কোথায়, কোথায় শিখেছেন? আমি শুরু করেছিলাম আমার ঘর থেকে। একদম আমার 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 রুমটা ছিল একদম ছোট্ট একটা রুম। আ জাস্ট আমার খাট, টেবিল, আ আ ড্রেসিং টেবিল অ্যান্ড একটা শোকেস। এর মাঝখানে ছোট্ট একটু জায়গা, যেখানে কোনো রকম একটা জায়নামাজ বসানো যায়। আমি এটা যে বলছি কি যে হবে কে জানে। জায়নামাজ বসানো যায়। সেখানে আমি ওই জায়নামাজের উপরে আমি স্টার্ট করেছিলাম। কারণ ওই সময়টাতে ২০১৫ সালের কথা আমি বলছি। তখন আ ম্যাট, ইয়োগা ম্যাট, সেটা শুধু আমি স্ক্রিনেই দেখতাম। ওটা আদৌ আমি আমার হাতের কাছে পাবো, কোথায় পাবো আমি জানতাম না। মানে তখনকার রংপুর শহরের যেই অবস্থা ছিল, হয়তো যারা খুব রিচ তারা জানতেন, তারা বাইরে থেকে নিয়ে আসতেন। কিন্তু রংপুরে এভেইলেবল ছিল না। পরবর্তীতে কার কাছে শিখেছেন? বা এই ধরনের কাজগুলো বা এই ধরনের চর্চাগুলো তো আসলে গুরু মাধ্যম হুম, হয়। হুম, হুম। তো সেক্ষেত্রে আপনার গুরু কে বা কার কাছে শিখেছেন? আমি চর্চা শুরু করেছিলাম গুগল থেকে। তারপর ইউটিউবে আমি একজনকে দেখতাম, নিত্যানন্দেজি। উনি মূলত আয়ুর্বেদ চিকিৎসক এবং উনি ইয়োগার অনেক কিছু জানেন এবং সেগুলো উনি করতেন, ভিডিও পোস্ট করতেন। তো আমি ওগুলো দেখতাম, ওগুলো ফলো করতাম। আরও অনেক যত রকম, আমার আবার আসানাসের প্রতি ইন্টারেস্টটা একটু বেশি, যে আসানাস কীভাবে করে, বিভিন্ন রকম, যে বললাম না যে আর্ট টাইপের তো ওগুলো। তো আমার দেখতে ভাল লাগতো এবং আমি একটা আসানাস একবার দেখলে সেটা প্র্যাকটিস করতে পারতাম বা তুলতে পারতাম। বলে না যে তোলা, ট্রাই করতাম আর কি, খুব কঠিন না হলে সেটা আমি তুলে ফেলতে পারতাম বা যতটুকুন পারি চেষ্টা করতাম। তো ওই জায়গা থেকে ওই তখন জাস্ট ফিজিক্যাল আসানাস প্র্যাকটিস করতাম এবং দেখতাম যে ওই ফিজিক্যাল আসানাসগুলোই আমার ফিজিক্যাল হেলথ ঠিক রাখতে অনেক হেল্প করছে, মেন্টাল হেলথ ঠিক রাখতে অনেক হেল্প করছে। তখন প্র্যাকটিসটা চালু
রেখেছিলাম যখন আমি আবার অনার্স করতে দিনাজপুরে গেলাম। দিনাজপুরে গিয়ে ওখানে তেমন একটা প্র্যাকটিস আমি খুব করতে পারতাম না। শুধু বেসিকটুকু করতাম। কারণ ওখানে আবার মেসে থাকতে হতো তো খাওয়া-দাওয়ার খুব সমস্যা ছিল। নিজে রান্না করেও খেতে পারতাম না। তো ওখানে একটু প্র্যাকটিসটা আমার হয়ে গিয়েছিল। এরপর যখন ১৯ আমি বাসায় ব্যাক করলাম রংপুরে, তখন কোভিডের সময়টা আমি একটা দিনও মিস দেইনি। খুব কম দিন গিয়েছে যেদিন আমি প্র্যাকটিস করিনি। তো তখন দেখলাম যে আমার ফিজিক্যাল হেলথ, মেন্টাল হেলথ আরো বেশি ভালো ইমপ্রুভ হচ্ছে। কোভিডের সময় অনেকের অনেক রকম সমস্যা হচ্ছিল না? আমার কিন্তু তেমন কোনো প্রবলেমই হয়নি। ইভেন আমাদের কোভিড পজিটিভ পর্যন্ত হয়নি বাসার কারোর। আমি একটু জানতে চাই যে অনেকেই অনলাইনে প্র্যাকটিসের কথা বলছিলেন। কিন্তু অনেকে অনলাইনে প্র্যাকটিস করতে গিয়ে হয়তো বিপদে পড়ে যান বা ঠিক যেভাবে দেখানো হচ্ছে সেটা আসলে এপ্লাই করার ক্ষেত্রে তাদের ভুল হয়ে যায় বা সেক্ষেত্রে তাদের শারীরিক সমস্যা হয় না? অনেকেই কিন্তু বলেন যে আমি এটা করতে গিয়ে হয়তো ব্যথা লেগেছে বা ঘাড় ব্যথা করছে বা কিছু একটা হয়তো পরদিন ব্যথা করছে আগের দিন ট্রাই করার পরে। এই যে এই বিষয়টা, ইয়োগার সব আসানাস কিন্তু সবার জন্য না। হুম? আপনি কিভাবে বুঝলেন যে কোনটা আপনার জন্য, কোনটা আপনার জন্য না? আমি যখন শুরু করেছিলাম আমার কিন্তু ফিজিক্যাল ইস্যুস বলতে তেমন কিছু ছিল না। এবার যখন ওই যে শুরু করলাম Google, YouTube দেখে, আ তখন অনেক একটু, একটু জানতে শুরু করলাম যে আসলে কার জন্য কোনটা, কার জন্য কোনটা না। এরপর যখন আমি ২০২২ এ ঢাকায় আসলাম, ঢাকায় এসে আমি একটি সেন্টারে ভর্তি হলাম। টিচার্স ট্রেনিং এর জন্য। আমি কিন্তু জানতামও না যে এটা আসলে একটা প্রফেশন হিসেবে নেওয়া যায়। আমার কোনো ধারণা ছিল না। তো আ তখন ওখানে ভর্তি হওয়ার পর টিচার্স ট্রেনিং কোর্স হিসেবে ওখানে ৬ মাসের একটা কোর্স। আ ভর্তি হওয়ার পর জানতে পারলাম যে আসলে আ এর যে বিস্তৃতি সেটা কতদূর পর্যন্ত যেতে পারে বা এটা আসলে আমার এখনো যে শুরুই হয়নি এটা আমি বুঝতে পারলাম। আ এরপর আম ওই কোর্সে আমি অনেক কিছু শিখেছি ডেফিনিটলি। অনেক কিছু শিখেছি। আ সেখান থেকে কি করে কাউকে ট্রেন মানে কি করে কাউকে প্র্যাকটিস করাতে হয় সেটা আমার ওখান থেকেই কিন্তু শেখা। হুম? আমি নিজে জানি ঠিক আছে। কিন্তু কিভাবে আমি আরেকজনকে প্র্যাকটিস করাবো বা শেখাবো এই যে টিচিং ব্যাপারটা এটা আমি ওখান থেকে শিখেছি। একদম। আপনি সরাসরি এসে আপনি জানতেনও না যে পেশা হিসেবে নেওয়া যায়। তাহলে টিচার্স ট্রেনিং এ কেন ভর্তি হলেন? আমার খুব বেশি ইন্টারেস্ট ছিল এই জায়গাটাতে। আমি এর আগে কিন্তু জিমন্যাস্টিকেও ভর্তি হয়েছিলাম এবং আমার যেই ব্যাক বেন্ডিং টুকু আসে সেটা কিন্তু জিমন্যাস্টিকের বদৌলতে। মানে আমি ওখানে আ প্রচুর কষ্ট হয়েছে। কিন্তু শিখতে পেরেছি। আমার কাছে না এই কষ্টগুলো কষ্ট বলে মনেই হয় না। দ্যাট মিনস আ যেটা নরমালি আমরা বলি বা যেটা নরমালি আমরা বুঝি আম যে যেই কাজটা করতে আপনার ডিস্ট্রেস ফিল হয় না, হ্যাঁ? যে আপনি নিতেই পারছেন না, কষ্ট হচ্ছে। সেই কাজটা যখন আপনি করবেন, ওটা কিন্তু আপনার জন্য আ আ ওটা আপনার জন্য ক্ষতিকারক হবে না। যখনই আপনি কোনো কাজ করতে গিয়ে সেটাকে মনে করবেন যে আমি নিতেই পারছি না, এটা আমার জন্য খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। সেটা যতই সহজ কাজ হোক, আপনার জন্য কিন্তু ওটা দিন শেষে গিয়ে স্ট্রেসের রূপ নিবে, ডিস্ট্রেসের রূপ নিবে। আমার কাছে এই যে ফিজিক্যাল আসানাস শিখতে গিয়ে যে কষ্টগুলো আমি পেয়েছি বা যেই পরিমাণ আ আমার আম আসলেই একটু কষ্ট হয়েছে, হ্যাঁ? কিন্তু সেটা ফিজিক্যালের উপর দিয়েই গিয়েছে। আমার একবারও মনে হয়নি যে এটা আমি কেন করতে গেলাম? এটা না করলেই পারতাম বা এরকম কিছু সেরকম কিছু। আমি এটা খুব এনজয় করি। তখনও করতাম, এখনো করি। আর যেটা বলছিলেন যে কিভাবে বুঝি? প্রথমত ওই ট্রেনিং থেকে আমি অনেক কিছু শিখেছি এবং ধীরে যখন আমি প্র্যাকটিসে এসেছি, টিচিং এ এসেছি, তখন তো আরো বেশি বই পড়া প্লাস সেই টিচার্স ট্রেনিং এর যেই আমাদের নোটগুলো দিয়েছিল। এরপর আমি গত বছর এসবিএসতে গিয়েছিলাম। ওখানে ওয়াইআইসি ট্রেনিং ছিল। ওয়াইআইসি কোর্স ছিল এবং ওয়াইসিবি কোর্স ছিল। ওখানে ২ টো কোর্স ছিল। দুটোই করেছি। ১ মাসের একটানা একটা কোর্স ছিল। তো আসলে এগুলো আমি প্র্যাকটিস করতে শিখেছি, প্র্যাকটিস করাতে শিখেছি এবং ইয়োগা কিন্তু একটা সায়েন্টিফিক আ এক্সারসাইজ বলতে গেলে।
এবং সেটা ফিজিক্যাল, মেন্টাল এবং আধ্যাত্মিক ৩ জায়গাতেই, ৩ ব্যাপারেই। সো এটা আমার কাছে বরাবরই খুবই শিক্ষণীয় এবং এটার কোনো শেষ নেই যে আচ্ছা আমি এটা করে ফেললাম, হয়ে গেল শেষ। ব্যাস এটা আমি জেনে গেলাম। না, এটা আপনি প্রতিদিন, প্রতি মুহূর্তে শিখছেন। আপনি কাকে শেখান? কাদেরকে শেখান? আ মূলত আমি ফিমেলদেরকে শেখাতাম। শুরু থেকেই ফিমেলদেরকেই শেখাতাম বা কম্বাইন্ড ব্যাচে যদি ছেলেরা থাকতো, তাহলে তখন তাদেরকে প্র্যাকটিস করানো হতো। এখনও সেইম। এখন পার্সোনাল ক্লাস আমি বেশি নিচ্ছি। কারণ ওটাই আমার মনে হয় যে আমি বেশি কমফোর্ট ফিল কোথায় করি। ক্লাস নেন? এই মুহূর্তে অনলাইনে ক্লাস করাচ্ছি এবং অফলাইনেও ক্লাস করাই, বাট 1 to 1, পারসন টু পারসন। ইয়োগা আর জিমের পার্থক্য কি? মানুষ কেন জিম, এই যে আগানে বাগানে বলতে গেলে গলির মোড়ে সব জায়গায় জিম আছে, জিম ছেড়ে মানুষ ইয়োগা কেন শিখবে বা ইয়োগা কেন করবে? এই যে আমরা কিন্তু বলি না যে জিম ছেড়ে ইয়োগা করতে আসেন। হ্যাঁ, এটা অ্যাটলিস্ট আমি আমার পার্সোনাল জায়গা থেকে বলি না, কারণ জিম আপনার দরকার আছে, জিম ডেফিনেটলি দরকার আছে। তাহলে ওয়েট জিম আর লিফটিং, ইয়োগার পার্থক্য কি? আচ্ছা, ওয়েট লিফটিং বা এই যে স্ট্রেংথ বিল্ড করা, সেটা বিভিন্ন যন্ত্রপাতির মাধ্যমে, এবং ইয়োগা, জিম আপনি করবেন আপনার মাসেল বিল্ড করার জন্য। আপনার যখন এজ 30 হয়ে যাবে, তারপরে থেকে কিন্তু প্রতি বছর আপনার মাসেল একটু করে কমতে শুরু করবে বা ওটা আর বিল্ড হবে না ওরকমভাবে। এইবার আপনার জন্য কিন্তু তখন ওয়েট লিফটিংটা খুব বেশি জরুরি এবং দরকারি। আপনি যখন ওয়েট লিফটিং করবেন তখন আপনার মাসেল বুস্ট হবে বা আপনার মাসেলের স্ট্রেংথটা ঠিক থাকবে। এইবার যখন আপনি ইয়োগা করবেন, ইয়োগা আপনাকে ফ্লেক্সিবল বানাবে। আপনার বডি থেকে শুরু করে আপনার মাইন্ড দুটোকেই। আবার যদি আপনি আধ্যাত্মিকতার চর্চা করতে চান, আধ্যাত্মিকতার দিকে যেতে চান, সেটা কিন্তু আপনাকে ইয়োগা আপনাকে হেল্প করবে। যেমন আমরা ট্রাই করি যতটুকু পারা যায়। এটার যারা ইন্টারেস্টেড এটার ব্যাপারে তারা ট্রাই করেন। তো আমরা কখনো বলি না যে আপনি জিম ছেড়ে ইয়োগায় চলে আসেন। আপনি বরং এটা আমরা বলি যে আপনি ইয়োগা করেন প্লাস জিমও করেন। কারণ আপনি যখন আপনার বডির মাসেলগুলোকে নমনীয় করবেন, তখন আপনি যখন ওয়েট লিফটিং করতে যাবেন, আপনার মাসেল ওই যে বলে না যে মাসেল পুল হয়ে যাচ্ছে, খুব দ্রুত ইনজুরিতে পড়ে, ইজিলি ইনজুরিতে পড়ে যাচ্ছে যে আমার শরীর স্টিফ হয়ে যাচ্ছে। এগুলো হবে না। আপনার যারা ইয়োগা করে, যারা একটু বেশি ভালো ফ্লেক্সিবল, তারা যখন জিম করতে যায়, তারা কিন্তু অত বেশি ইনজুরিতে পড়ে না। যাদের শরীর খুব বেশি স্টিফ, তারা যেরকম ইনজুরিতে পড়ে, সেরকম ইনজুরিতে তারা পড়ে না। কিন্তু শারীরিক কসরত আসলে কিভাবে মানসিকভাবে হেল্প করে বা মানসিক প্রভাব বিস্তার করে, মানসিক স্বাস্থ্যে প্রভাব বিস্তার করে? এই যে এগুলোর কিন্তু ম্যাক্সিমামের আম যে উপকারিতাগুলো অনেকখানি সিমিলার এবং আপনার বডির একেকটা পার্টের জন্য এগুলো কাজ করে। যেমন আপনি টুইস্টিং করছেন, যখন আপনি আপার বডি পার্ট টুইস্ট করছেন বা কোমর টুইস্ট করছেন, আপনার কোমরের হেলথ ভালো থাকছে। আপনার যদি ব্যাক পেইন হয়ে থাকে আগে থেকে, তাহলে ব্যাক পেইনটা আর থাকছে না। আর যখন আপনি সুস্থ অবস্থায় করছেন, দ্যাট মিনস আপনার ইন ফিউচার ব্যাক পেইন হওয়ার চান্সেস কমে যাচ্ছে। হ্যাঁ? আপনি যখন আপনার পায়ের হ্যামস্ট্রিংয়ের হ্যামস্ট্রিং করছেন, স্ট্রেচিং করছেন, আপনার হ্যামস্ট্রিং আ হচ্ছে, হ্যামস্ট্রিংয়ের স্ট্রেংথ বাড়ছে এবং আপনার খুব সহজে হয়তো সায়াটিকা হবে না। এটা একদম মানে প্রুভড, সায়েন্টিফিক্যালি প্রুভড। তো এই আপনার যখন আমরা বলি যে আপনি জিমে যান, গিয়ে আপনার নি স্ট্রেংথ বাড়ানোর জন্য, আপনার হাঁটুর স্ট্রেংথ বাড়ানোর জন্য আপনি আপনার থাই, আপনার হ্যামস্ট্রিং মাসেল, কাফ মাসেল, এগুলোর স্ট্রেংথ বিল্ড করার জন্য ওয়েট লিফটিং করেন। আবার নিয়ের স্ট্রেংথ বাড়ানোর জন্য ইয়োগাতেও কিন্তু আমরা এই কাফ মাসেল, তারপর হচ্ছে থাই মাসেল, হ্যামস্ট্রিং মাসেলের স্ট্রেংথ বিল্ড করার জন্য আপনাকে বিভিন্ন রকম এক্সারসাইজ করাচ্ছি। জিমে যেটা হয়, ওনারা শুরু করেন খুব ইজিলি, শুরু করেন হয়তো একেবারে ফ্রি হ্যান্ড দিয়ে, তারপরে গিয়ে ওনারা সেখানে যন্ত্রপাতি বা বেশি ওয়েট দিয়ে আপনাকে এক্সারসাইজ করাবে। আমরা যেটা করি, আমরা ওই দিকে যাই না। মানে আমরা একদম
ইন টোটালি ফ্রি হ্যান্ড আপনাকে আপনার কাফ মাসল, আপনার হ্যামস্ট্রিং মাসল, আপনার থাই মাসলের জন্য আমরা আপনাকে এক্সারসাইজ করাবো। এবং যেমন আমি বলি, থাইয়ের জন্য উস্ট্রাসন, ওয়ান কাইন্ড অফ স্কোয়াট, ঠিক আছে? তারপর ডিপ স্কোয়াট, যেটা আমরা বলি মলাসন, আমরা ড্রিল করে করাই বা করি। কাফ মাসলের জন্য আমরা তাড়াসন করি, হ্যাঁ, তাড়াসনের ড্রিল করি। তারপর নি পেইন রিলিফের জন্য আমাদের অনেক রকম টেকনিক আছে। যদি যেন নি পেইন না হয় বা যদি হয়ে থাকে তাহলে আমরা কিভাবে এটা মেনটেন করে চলবো, আমাদের নিটাকে যেন পেইনটা ট্রিগার না করে। তো এই ধরনের যেসব টেকনিকগুলো অনেকে দেখা যায় কি যে জিমে যাওয়াটা তাদের পক্ষে সম্ভব হয়ে উঠছে না, হ্যাঁ, হয়তো বয়সের কারণে হতে পারে বা যে কোনো কারণে হতে পারে। তো তার পক্ষে যদি জিমে যাওয়া সম্ভব না হয়, সে কী করবে? বাসায় বসে থেকে একদম ফ্রিলি কোনো কোনো রকম কোনো যন্ত্রপাতি ছাড়া আমরা এগুলো তাদেরকে প্র্যাকটিস করাতে পারি, জাস্ট একটা ম্যাট। আপনি এখানে বসে কোনো একটা কসরত দেখাতে পারবেন যেটা ডেইলি প্র্যাকটিস করা যায়? বা আর আমি বলছিলাম যে মানসিক স্বাস্থ্যের জন্য আচ্ছা। ইয়োগা কিভাবে কাজ করে? আচ্ছা, হ্যাঁ, মানসিক স্বাস্থ্যের জন্য যখন আমরা এই কসরতগুলো করি, যদি ফিজিক্যাল আসনের কথা আমি বলি, কসরতগুলো যখন আমরা করি তখন কি হয়, আমাদের ফিজিক্যাল স্ট্রেংথ বিল্ড হচ্ছে, আমাদের শারীরিক যত জড়তা আছে জড়তাগুলো কেটে যাচ্ছে। এরকম হয় না যে অনেকক্ষণ থেকে আমরা এক নাগাড়ে চেয়ারের মধ্যে বসে কাজ করছি, স্ক্রিনের দিকে তাকিয়ে ল্যাপটপে কম্পিউটারে কাজ করছি, তখন কেমন লাগে? প্রচণ্ড রকম অস্থিরতা কাজ করে একটা সময় গিয়ে। বা আপনি দিনে ১০ ঘন্টা, ১২ ঘন্টা বা ৮ ঘন্টা একটানা জাস্ট চেয়ারে বসে থাকেন। আমার ক্ষেত্রে যেটা হয়, আমি কি করতে পারি? আচ্ছা, এই যে ছোট, ছোট কিছু স্ট্রেচিং আছে ইয়োগার, ছোট, ছোট কিছু আসানাস আছে যেগুলো আপনি একদম কোনো কিচ্ছু ছাড়া, আপনার যদি ম্যাট নাও থাকে, জাস্ট আপনার ঘরে থাকা শতরঞ্জির উপর দাঁড়িয়েও আপনি ১ ঘন্টা বা ৪৫ মিনিট সময় দেবেন। শুরু করবেন যেটা মানসিক হেলথের কথা বলছিলেন, ওটাতে আসছি। শুরু করবেন খুব ছোট, ছোট কিছু স্ট্রেচিং দিয়ে মাথার, তারপর হাতের, ঠিক আছে? তারপর আপনি কোমরটাকে টুইস্ট করে নিলেন। তারপর বসে থেকেই আপনি পায়ের কিছু ছোট, ছোট স্ট্রেচিং করবেন। হুম? এগুলো করলেই আপনি যদি প্রতিদিন জাস্ট 30 মিনিটস এটাতে সময় দেন, এনাফ। এরপর কিছু শ্বাসের ব্যায়াম করবেন। শ্বাসের ব্যায়াম ১০ মিনিটের মধ্যে হয়ে যায়। তারপর চুপচাপ মৌন মেডিটেশন করবেন ৫ থেকে ১০ মিনিট। কিরকম Enough. একটু আমাকে ২-১ টা দেখান। আচ্ছা, শ্বাসের ব্যায়াম যেগুলো আ আমি ফিজিক্যাল যে আসানাসগুলো আছে ছোট, ছোট যেগুলো, ধরুন আপনি খুব আরাম করে বসবেন। ওকে, আমরা তো আমি এটা একটু রাখি। হ্যাঁ, শিওর। খুব আরাম করে বসতে হবে, হ্যাঁ? পা নিচে নেমে গিয়েছে তো, যদি একদম পা উঁচু করে আমরা সুন্দর করে একটু আরাম করে বসতে পারি, যেটাকে আমরা সুখাসন বলি। নরমালি আমরা মেঝেতে বসলে বা ওই যে মাঠে বসতাম দিয়ে স্কুলে, কিভাবে বসি? পা দুটো জড়ো করে। তো সরি। সেই পা দুটো জড়ো করে বসতাম, ঠিক ওরকমভাবে। যদি এমন হয় যে আপনি অফিসে বসেই করবেন, অনেকক্ষণ থেকে স্ক্রিনের দিকে তাকিয়ে আছেন, এরকম করে বসেছেন, সরি আমি একটু খেয়ে হ্যাঁ, নেই। প্লিজ। আমাদের ক্ষেত্রে যেটা হয়, আলাদা করে ইয়োগার জন্য টাইম বের করা কষ্টকর বা হয়ে যায়। অনেক সময় লাগে। হুম, হুম, যেটা এই 30 মিনিটস সকালবেলা উঠে ম্যানেজ করা অনেক টাফ। সকালবেলা উঠে দেখা যায় ফ্রেশ হয়ে অফিসে ধরতে দেরি হয়ে যায়। আর ঢাকার রাস্তায় বের হলে তো একদম বোঝাই জ্যামের যায় যে জন্য আগে থেকে ২ ঘন্টা হাতে নিয়ে অন্তত বের হতে হয়। ওকে। তো আমরা অনেকক্ষণ থেকে চেয়ারে বসে আছি, স্ক্রিনের দিকে তাকিয়ে আছি। জাস্ট খুব লেথার্জিক লাগছে বা প্রচণ্ড ঘাড় টান লাগছে। চুপচাপ বসে পড়লাম। যদি পা তুলতে পারি ভালো, না পারলেও সমস্যা নেই। ২ পা জাস্ট নরমালি রাখবো। স্পাইন সোজা থাকবে, ঘাড় সোজা আছে। ২ হাত আমরা আম কোনো একটা মুদ্রাতে রাখতে পারি অথবা জাস্ট নরমালি রেখে দিতে পারি। প্রথমেই ইনহেল করব। তারপর ডিপলি এক্সহেল মুখ দিয়ে ৪ থেকে ৫ বার।
যতটুকু সময় নিয়ে ইনহেল করব, এক্সহেল করার সময় তার চাইতে একটু বেশি সময় নেব, মানে পরিপূর্ণভাবে এক্সহেল করে নেব। 4 থেকে 5 বার করলাম, তারপর জিভটাকে তালুর সাথে টাচ করাবো, একদম মুখ বন্ধ থাকবে। ইনহেল করতে করতে মাথাটা উপরে, কাঁধ পেছনে যাবে না, জাস্ট মাথাটা যাবে। মাথাটাকে যদি একদম ঘাড়ের সাথে লাগাতে পারি যতখানি, ততখানি পর্যন্ত নেব ইনহেল। তারপর এক্সহেল করতে করতে জাস্ট চিনকে নিয়ে এসে চেস্টের সাথে লাগানোর চেষ্টা করব। তারপর আমি পারছি না। আচ্ছা, যতটুকুন সম্ভব হয়, ইনহেল আপ, এক্সহেল ডাউন, 2 থেকে 3 বার। এটা চোখ বন্ধ করে মনোযোগ দিয়ে, শ্বাসটাকে মনোযোগ দিয়ে করতে হবে। জাস্ট এমনি এমনি করলে হবে না, বোঝা যাবে না। হ্যাঁ, ইনস্ট্যান্ট রিলিফের জন্য আমরা চেষ্টা করছি তো। ইনহেল, এক্সহেল আপনি চাইলে 4 থেকে 5 বার করবেন। হ্যাঁ, শ্বাস মুখ দিয়ে ছাড়তে হবে এমনটা না, তবে যদি মনে হয় যে আমার একটু ছাড়তে কষ্ট হচ্ছে বা এরকম কিছু, তাহলে মুখ দিয়ে ছাড়তে পারেন, অথবা এমনিতে শুধু নাক দিয়ে শ্বাস নিচ্ছি, নাক দিয়ে শ্বাস ছাড়ছি। খুব মনোযোগ দিয়ে শ্বাস নেওয়া, শ্বাস ছাড়া। তারপর আবার ফিরে আসবো মিডলে, তারপর আবার ইনহেল, দেন এক্সহেল ডানে। ঘাড় যাবে না কিন্তু, হ্যাঁ, কাঁধ যাবে না, সরি, কাঁধ যাবে না, কাঁধ ঠিক থাকবে, জাস্ট ঘাড়টাকে টুইস্ট করছি। যতটুকুন পারি যাব, তারপর আবার মিডলে আসবো ইনহেল করতে করতে, আবার এক্সহেল করতে করতে বাঁ দিকে, আবার ইনহেল করতে করতে মিডলে। এটা করব 4 থেকে 6 বার, খুব মনোযোগ দিয়ে। হ্যাঁ, ছাড়তে ছাড়তে যাব। হ্যাঁ, ওকে। তারপর এখান থেকে জাস্ট হাতটাকে মাথার উপরে নেব, কানের উপরে হাতটাকে রাখবো। হ্যাঁ, স্পাইন কিন্তু সোজা আছে। হ্যাঁ, তারপর ইনহেল, এক্সহেল করতে করতে ডান দিকে। এখানে কিছুক্ষণ থাকতে পারি, ইনহেল এক্সহেল চলবে, লাইক 5 4 3 2 1, নিজে নিজে কাউন্ট করে তারপর ইনহেল করতে করতে আবার ব্যাক। গুড। আবার আরেকটি হাতকে নিচ্ছি, আরেকটি কানের উপরে নিয়ে যাচ্ছি, রাখছি। ইনহেল, এক্সহেল করতে করতে যতটুকুন পারি, আরাম করে যতটুকুন পারি। তারপর ইনহেল এক্সহেল স্বাভাবিক আছে, আছি, কাউন্ট করছি, লাস্ট 5 4 3 2 1. Now slowly inhale and back. Middle. Relax. Deep breath in, deep breath out. Good. ওয়াও, নাইস লাগছে না? ইয়েস, হ্যাঁ, অনেকখানি। হ্যাঁ, আমি মুদ্রার কথা একটু জানতে চাই। অনেকগুলো মুদ্রার কথা বলছিলেন যে যেকোনো হ্যাঁ, একটা হ্যাঁ, মুদ্রা। হ্যাঁ, কোন মুদ্রা ধরবো, কখন ধরবো, কি আচ্ছা, করব? এটাকে বলে জ্ঞান মুদ্রা। হুম। এবার এই জ্ঞান মুদ্রা নিয়ে অনেকের মধ্যে কনফিউশন থাকে যে জ্ঞান মুদ্রায় আমি এই বাকি আঙুলগুলো কি করব, আমার ইন্ডেক্স ফিঙ্গার এবং থাই ফিঙ্গারের যে টিপ পয়েন্ট সেটাকে তো একসাথে করলাম, বাকি আঙুলগুলো কি করব। তো বাকি আঙুলগুলো নিয়ে চিন্তাই করার দরকার নেই যে সোজা করে রাখতে হবে বা এরম করে রাখতে হবে, এগুলো জাস্ট নর্মালি রেখে দাও, দ্যাটস ইট। ওকে, এবার জ্ঞান মুদ্রায় যেটা হয়, হাতের তালু উপরের দিকে রাখতে হয়। আর এই হাতটাকে জাস্ট আমি যদি উল্টে দেই, তাহলে সেটা চিন মুদ্রা হয়ে যাবে। ওকে, জাস্ট এতটুকুই। এরপর এই ইন্ডেক্স ফিঙ্গারকে আমি আমার থাম্বের একদম নিচে এসে রেখে দিলাম। হ্যাঁ, জাস্ট নিচে এসে রেখে দিলাম এবং এভাবে লক করে নিলাম। দ্যাটস কল্ড বায়ু মুদ্রা। ওকে, হ্যাঁ, কি হচ্ছে? হ্যাঁ, ঠিক আচ্ছা, আছে, ঠিক আছে, মুদ্রা। ঠিক আছে। হ্যাঁ, এটাকে বলে বায়ু মুদ্রা। তারপর এই ইন্ডেক্স ফিঙ্গার থাম্বের ঠিক মাথা বা টিপ পয়েন্টটাকে মিডল এবং আমার রিং ফিঙ্গারের টিপ পয়েন্টে নিয়ে এসে, হ্যাঁ, টাচ করে দিলাম বা রাখলাম, একসাথে করলাম। আমাদের লিটল ফিঙ্গারকে নর্মালি রেখে দিলাম, নর্মাল রেখে দিলাম। হ্যাঁ, ও থাকার মতো করে। এটা হচ্ছে অপান বায়ু মুদ্রা। এরকম আরও অসংখ্য মুদ্রা আছে। এই মুদ্রাগুলো আমরা যখন দেখা যায় যে প্রাণায়াম করি, যখন অনুলোম বিলোম করি,
সূর্যবেধি, চন্দ্রবেধি করি, বা আমাদের যেসব কুলিং প্রাণায়াম আছে সেগুলো যখন করি, তখন আমরা হাতকে যে কোনো একটা মুদ্রায় রেখে দিই, মুদ্রায় রেখে দিয়ে করি। আর যখন আমরা মেডিটেশন করি, স্পেশালি মনো মেডিটেশন, তখন দেখা যায় যে শুয়ে অথবা বসে, যে কোনোভাবে বসেও করা যায়, যে কোনো একটা মেডিটেটিভ আসন বলে সুখাসন, পদ্মাসন, অর্ধপদ্মাসন, সিদ্ধাসন, তারপর বজ্রাসন ওয়ান কাইন্ড অফ মেডিটেটিভ আসনা। আহ, তো এগুলোতে যখন আমরা থাকি, মেডিটেশন এগুলো যে কোনো একটা বসে করা যায় অথবা শুয়েও করা যায়। আপনি শুয়ে করতে করতে ঘুমিয়েও যেতে পারেন, লাইক দিস টাইপ। তো এই আর কি। সো এগুলো যখন আমরা করি তখন কিন্তু আমাদের মেন্টাল হেলথের জন্য এগুলো অনেক বেশি কার্যকরী হয়ে যায়। আমরা যখন আসানাস প্র্যাকটিস করি, আমরা যখন আমাদের শরীরটাকে ফিট রাখছি, তখন আপনি এমনিতেই অনেক বেশি নাইস ফিল করবেন না? আপনার মানসিক যেই স্বাস্থ্যের কথা আমরা বলি, এমনিতেই কিন্তু যখন আপনি দেখবেন যে মিররে আপনাকে দেখতে ভাল লাগছে, আপনি যেরকমটা চাচ্ছেন, অলমোস্ট আপনি সেরকমটা মেইনটেইন করতে পারছেন আপনার নিজেকে ফিজিক্যালি, তখন কিন্তু এমনিতেই আপনি মানসিকভাবে অনেক ভালো থাকবেন। আর যে শ্বাসের ব্যায়ামগুলো করছি, সেই শ্বাসের ব্যায়ামগুলো আমাদের ফিজিক্যাল হেলথকে যেমন ভালো রাখে, ঠিক তেমনি আমাদের মেন্টাল হেলথকে ভালো রাখতে অনেক হেল্প করে। আপনি ইয়োগা শেখান। ইয়োগা শিখিয়ে কি আসলে জীবিকা নির্বাহ করা যায়, বা কি ধরনের আয় হয়, কেমন আয় হয় ইয়োগা শিখিয়ে? এটা আসলে ডিপেন্ড করে যে আপনি কীরকম ক্লাস করাতে পারছেন, এবং আহ, আপনি কতখানি আয় করতে চাচ্ছেন, এটাও অনেকখানি ডিপেন্ড করে। আর এখনকার সময়ে যোগার যেই, যদি আমি মার্কেটের কথা বলি, মানুষ খুব একটা বেশি সচেতন নয় যোগার ব্যাপারে, বা খুব একটা পজিটিভলি দেখে না। অনেকে আবার একটু রিলিজিয়াসলি দেখার চেষ্টা করে যে এটা ওদের অন্য ভিন্ন ধর্মাবলম্বীরা করেন, সো আমি কেন ওটা করব। তো আসলে সব দিক থেকে বর্তমান বাংলাদেশে যোগার মার্কেটটা অতখানি বিস্তৃত না, খুব সহজভাবে বলতে গেলে। কিন্তু যদি আপনি চেষ্টা করেন, যদি আপনি চান, তাহলে আপনি ভালোই জীবিকা নির্বাহ করতে পারবেন। অ্যাটলিস্ট আমি তো করেছি বা করছি। আপনি আর কিছু করেন না? এই মুহূর্তে আমি আর কিছু করছি না। প্রয়োজন নেই? প্রয়োজন নেই বলতে, আমার মনের যেই খোরাক, সেই খোরাকটা এখান থেকে মিটে যায়। লাইক দিস টাইপ, আমি আহ, যদি এখন ৮-১০ ঘন্টার একটা জবে যাই, আমি যোগা নিয়ে পড়াশোনা করতে পারবো না। আমি প্রপারলি আমার প্র্যাকটিসটা করতে পারবো না। এটা আমার পক্ষে হয়ে উঠবে না ওভাবে। তো সেই দিক থেকে যদি আমি বলি, আম, আমার আসলে এটাই বেশি পছন্দ, যে আমি এটা প্র্যাকটিস করছি আরাম করে। আমি দিনে ৩ ঘন্টা, ৪ ঘন্টা, ৫ ঘন্টা, ৬ ঘন্টা প্র্যাকটিস করতে পারলে আমার যেই পরিমাণ স্যাটিসফ্যাকশন ফিল হয় ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি, তো এটা আসলে আমার মনে হয় যে আমি যদি এখন জব করতে যাই, সেখানে গিয়ে ওই টক্সিসিটিটাকে ক্যারি করে টাকা ইনকাম করা, আমার কাছে মনে হয় আর কি যে কিছু ক্ষেত্রে টাকার চেয়ে বোধহয় মেন্টাল স্যাটিসফ্যাকশনকে বেশি গুরুত্ব দেওয়া উচিত। আমার ক্ষেত্রে সেটা, আমি বাকিদের কথা বলছি না, বাট আমার ক্ষেত্রে আমার এটা মনে হয়। সামনে ইয়োগা নিয়ে পরিকল্পনা কি? আহ, আমি এটা নিয়ে বাংলাদেশে কাজ করব ডেফিনেটলি, যদি আমি বেঁচে থাকি। এবং ইন্ডিয়াতে এটা নিয়ে প্রচুর অনেক কিছু হয়, অনেক কম্পিটিশন হয়, এবং তারা খুব বেশি সচেতন। আমি চেষ্টা করব বাংলাদেশের মানুষ যেন নিজেদের ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথের জন্য হলেও ইয়োগার প্রতি ইন্টারেস্টেড ফিল করে, তার জন্য কাজ করার, এবং বাচ্চাদেরকে এখানে নিয়ে আসার। কারণ ওখানে অনেক রকম কম্পিটিশন হয়, যেখানে বাংলাদেশ থেকে আহ, কেউ যায় না বা যাওয়ার সুযোগ হয় না। আমি চেষ্টা করব আমার দিক থেকে যতটুকু আমি করতে পারি এই ধরনের কম্পিটিশনে যাওয়ার জন্য, কাউকে প্রস্তুত করা, বা নিজে যেতে পারা যায় কিনা সেইটার চেষ্টা করব। আমার কাছে অলরেডি ইন্ডিয়া থেকে ওখানকার একজন সিনিয়র, যিনি ইনস্ট্রাক্টর ইনস্ট্রাক্টর প্লাস একজন জাজ, তিনি যোগাযোগ করেছিলেন সামনের ওয়ার্ল্ড ইয়োগা কম্পিটিশন আছে ওইখানে, সেখানে যাওয়ার জন্য। আমি জানি না আমি যেতে পারবো কি না। তো এরকম আর কি, যে এত এত সুযোগ আছে সেখানে।
আমি চাই যে বাংলাদেশ থেকেও আসলে এইরকম কিছু একটা হোক। তারা নিজেদের ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথের জন্য কাজ করুক, বাংলাদেশের আপামর জনগণ সাধারণ যারা আছেন, এবং আ যারা আসলেই এটার ব্যাপারে কাজ করতে চান, তাদের সাথে একসাথে মিলে যদি কিছু করা যায়, যদি তারা চান। আপনি ভয়ের কথা বলছিলেন। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে এই হুম। কাজগুলো আপনি করতে পারবেন মনে করেন? আর এখন কি আপনার সেই ভয় কেটে গেছে? আ এখন আমার ভয় অনেকখানি কেটে গিয়েছে, এটা সত্য। কিভাবে? কারণ এখন এট লিস্ট একটি আম একটি স্টেবল গভর্নমেন্ট আসলো। রাইট? সো আমাদের এক্সপেকটেশন এর জায়গা থেকে আমরা মনে করছি, আরো অনেকের মতো আমি মনে করছি যে হয়তো তারা এখন আইনশৃঙ্খলা পরিস্থিতির যেই অবনতিটা আমরা ১.৫ বছরে দেখেছি, সেটা আর হবে না। আমরা আর মব দেখতে পারবো না। সেটা সোশ্যাল মিডিয়াতে হয়তো ওই পর্যন্তই থাকবে। সামনে হয়তো আর আসবে না। আমরা ফিজিক্যালি হয়তো আর দেখব না। এবং আম আমি আশাবাদী যে সামনের এখনকার যে গভর্নমেন্ট, তারা হয়তো ইয়োগা নিয়ে আগ্রহী হবেন। এটা আমার ধারণা। আমার পক্ষে যদি সম্ভব এই হয়। ধারণাটা কেন হয়েছে যে এই গভর্নমেন্ট যোগা নিয়ে আগ্রহী না, হবেন? এটা তাদেরকে আগে জানাতে হবে তো। তারা যদি না জানে তাহলে তারা কিভাবে কি করবে? বা তারা আদৌ কিছু করতে পারবে যদি তারা নাই জানে? আমার এক্সপেকটেশন এটাই যে তারা জানবেন, এবং আমার তরফ থেকে যদি সম্ভব হয় আমি তাদেরকে জানাবো। আমি চাই যে তারা এটা জানুক। এই যে যেমন আপনার সাথে আমি কথা বলছি, এই পডকাস্টটা যদি কেউ দেখতে পারে, দেখে, বা গভর্নমেন্টের তরফ থেকে কেউ যারা অ্যাকচুয়ালি একটু আহ, নিজেরা কনসার্ন হতে চায় বা হবে বা ইন্টারেস্ট দেখাবে যে হ্যাঁ আপনি কি বলতে চাচ্ছেন একটু বলেন, বা আপনি কি করতে চাচ্ছেন একটু বলেন আমাদেরকে। আমরা তো আপনাকে এই পডকাস্টে ডেকেছি মূলত ওই ছবিটার পরে। তো আপনার অনেকেই কিন্তু এই ধরনের কমেন্ট করছে যে এটা আসলে ভাইরাল হওয়ার টেকনিক। তো এটা কি আসলেই আপনার টেকনিক? ওই যে বললাম না শুরুতেই যে এটা হবে, এটা আমার ধারণাতেই ছিল না। এটা ইউনিভার্সের একটা লীলা খেলা যে এটা হয়ে গিয়েছে। আম অনেস্টলি সেইং, আমি এখনো অবধি মনে করছি না যে এটা ভাইরাল হওয়ার মতো কিছু। হুম। বাট হয় না মানে, এই যেমন ধরেন ওটা ভাইরাল হলো বলেই আপনি আজকে আমাকে ডেকেছেন, আজকে আমি এই কথাগুলো বলতে পারছি বা আমার এক্সপেকটেশনটা জানাতে পারছি। হোপফুলি যদি এখান থেকে গভর্নমেন্টের কেউ দেখতে পারে এবং তারা জানতে চায় বা তারা এটা নিয়ে কাজ করতে চায়, মন্দ কি? ওই যে বলে না যে সাপে বর হয়। ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় আমরা এই জায়গাটাতে গিয়ে র‍্যাপ আপ করতে পারি আজকের মতো। ওকে, থ্যাংক ইউ। দেখছিলেন হার স্টোরি। এই পডকাস্টে আমরা আসলে নারীদের গল্প শুনি, নারীদের জীবনের উত্থান পতন, তাদের সফলতা ব্যর্থতা সম্পর্কের গল্প শুনি। সবাই ভালো থাকুন। দেখা হবে নতুন পর্বে নতুন কোনো অতিথি নিয়ে। আজকের মতো এখানেই শেষ করছি। আমি রুকাইয়া জহির এবং আমার সঙ্গে ছিলেন ইলা ওয়ারেসা।